তোমরা আমার কাছে আজকে প্রেতের গল্প শুনতে চাইছো, সে ভালো। যত রকম গল্প শুনবে ততই তন্ত্রের জগৎকে জানার আগ্রহ আর ইচ্ছা তোমাদের ক্রমে ক্রমে বাড়বে। সকলে তো আজ স্বার্থ সন্ধানী, তাই মানব সমাজের বাইরেও যে এক আশ্চর্য জগৎ রয়েছে সে খবর কেই বা রাখে। তবে আছে, তারা সকলেই আছে। যেমন রাতের আকাশের তারারা থাকে দিনের আলোর গভীরে, তেমন করেই তারা আছে আমাদের সঙ্গে। আমরা বুঝতে পারি না, কিংবা বুঝেও বুঝতে চাই না। চলো আজ তোমাদের এক গল্প বলি। এমন গল্প তোমরা এর আগে শোনোনি, তবে কান পেতে শোনো। দেখবে সেই যে ঘটনা যা আমি বলতে চলেছি তা তোমাদের সত্য বলেই মনে হবে। আরে ওই শোনো, শুনতে পাচ্ছ তোমরা? তান্ত্রিক হিসাবে তারানাথের নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। এই নামটাই তার গল্প শোনার জন্য আমাদের আকৃষ্ট করতে থাকে। আজকের গল্প তারানাথ তান্ত্রিক চরিত্র নিয়ে যারা গল্প শুনতে পছন্দ করো তাদের কাছেও এক নতুন ও অনবদ্য স্বাদের স্পর্শ দেবে, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। শ্মশান চিতায় যখন জেগে ওঠে শতাব্দীর পর শতাব্দী নিদ্রিত থাকা প্রেতেরা, তখন কি বীভৎস রসের সঞ্চার ঘটে সে কথা বলতেই এই গল্পের অবতারণা। আসুন তবে ঠাকুরমশাই যে গল্প আমাদের শুনতে বলেছিলেন এবার তাই শোনা যাক। এই পটা, চিতার আগুনটা একটু উস্কে দে দেখি নে। মরা যে পড়তেই চায় না, এমন তোর ব্যাপার আগে দেখিনি বাপু। কি কুক্ষণে যে জন্ম নিয়েছিলাম কে জানে। আরে ওই পটা, বসে বসে মদ না খেয়ে এদিকে আয়। হ্যাঁ কর্তা, আসতেছি। দূর থেকে এক বছর কুড়ির যুবক হন্তদন্ত হয়ে ছুটে এলো। দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার আগুন তখন পুড়ে চলেছে একটি মৃতদেহ। প্রজ্বলিত আলোকশিখা রাতের শ্মশান ভূমির পরিবেশকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে। থেকে থেকে ভেসে আসছে হিংস্র হায়নার অট্টহাসি। মাথার উপর দিয়ে এইমাত্র শব্দ করে ডেকে উড়ে গেল এক রাত চড়া পাখি। কিরে, এতক্ষণ লাগে তোর আসতে? তোর বাবা মায়ে মৃত্যুর আগে বারবার বলে গেছিল যে সাধনদা, আমার মৃত্যুর পরে ছেলেটাকে একটু দেখো। আমরা হলাম গিয়ে ডোম, নিচু জাত বলে গ্রামের ওই দক্ষিণ প্রান্তে কয়েক বিঘে জমির ওপর ঘর পেতে বাস করি। দীর্ঘ 8 বৎসর পেরিয়ে গেছে সেই থেকে তোকে আমার সহকারীর পদে নিয়েছি, আর সেই তুই কিনা কাজকর্ম ছেড়ে দিয়ে মদ গিলে পড়ে আছিস। বলি হতভাগা, কাজগুলো কে করবে শুনি? আমার বয়স বাড়ছে, আজ আছি কাল নেই। একসময় তোর বাবা আর আমি একসাথে দাহ সৎকার করতাম। সে কি আর আজকের কথা রে পটা? তুই আমার সন্তান সম, বড় আদরের, আর তাই তো তোর ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তায় থাকি। এইভাবে কাজ করলে শিখবি কি করে? যা এখন চিতার আগুনটা উস্কেতে দেখি নে। আজ আমার পূর্ণিমার রাত। আজকাল গ্রামে যে সকল পৈশাচিক কাণ্ড শুরু হয়েছে তাতে রাত বিরেতে শ্মশান চত্বরে থাকতেই কেমন গা ছমছম করে ওঠে। আজ্ঞে আপনি চিন্তা করবেন না, আমি যথাসময়ে কাজ শেষ করে ফেলব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মৃতদেহ পুড়িয়ে অস্থি জলে বিসর্জন দিয়ে তবেই বাড়ি ফিরব। ধস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রধান ডোম সাধন মণ্ডল দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার দিকে তাকিয়ে বললে, সবই তো বুঝলাম, কিন্তু এখন এমন অনাসৃষ্ট কাণ্ড যে ওনারা কোনো করেছেন সেটাই তো বুঝতে পারছি না। দীর্ঘ সময় ধরে একের পর এক সন্তান সম্ভবা মায়েরা কোনো এক অজানা কারণে মৃত সন্তান প্রসব করে চলেছে। সেই যে এক তান্ত্রিক ঠাকুর এসে আমাদের ওই অচিনপুর গ্রামে এসে এই শ্মশানে এসে উপস্থিত হয়েছিলেন কি এক বিশেষ তন্ত্র সাধনার জন্য, তারপর থেকেই তো
মুখের কথা শেষ না হতেই হঠাৎ সকলে দেখতে পেল চিতার আগুন জ্বলতে থাকা মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসল। তার অর্ধদগ্ধ শরীর থেকে গলে গলে পড়ছে মাংসপিণ্ড। তার পেটের কাছটায় ঈষৎ চেরার দাগ স্পষ্ট চোখে পড়ল। ধীরে ধীরে দুই হাত শক্ত করে বুকের কাছে ধরে দুই পায়ে ভর দিয়ে চিতা থেকে নেমে সে মাটিতে এসে দাঁড়ালো। দুই হাত তার বুকের কাছে জড়ো করে ধরে রাখা, এবং সেখানে দেখা যাচ্ছে আরেকটি পোড়া ছোট্ট একটি দেহ। নগ্ন আদিমতম জিঘাংসা তার চোখ মুখ থেকে ফেটে বেরোচ্ছে। মাটিতে পা রাখতেই তার শরীর থেকে ভেসে এলো মাংস পোড়ার কটু গন্ধ। সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তখনও হতবিহ্বল চোখে দেখে চলেছে সেই দৃশ্য। ধীরে ধীরে সেই রাতের বিভীষিকার ঘাড় একদিকে হেলে পড়ল। কালো আবলুস কাঠের মতো কালো শরীরটি বুকের কাছে যত্ন সহকারে ধরে রাখা একতাল পচা গলা মাংসপিণ্ডের মুখের দিকে খানিক সময় ধরে এক দৃষ্টিতে চেয়ে রইল। মুহূর্তের ভগ্নাংশে সেই আধ পোড়া গলিত শবদেহর মধ্যে যেন প্রাণের সঞ্চার হলো। তার মুখটা ঈষৎ ফাঁক হয়ে এলো যেন। এরপর এক পৈশাচিক কণ্ঠে সে কোকিয়ে কেঁদে উঠল। নারী অবয়বটি এইবার দুই হাতে ধরে থাকা সেই ছোট্ট শরীরটি মাটিতে নামিয়ে দিল। গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে সেই ছোট্ট শরীরটি অগ্রসর হলো দাঁড়িয়ে থাকা শেষ কৃত্য সম্পন্নকারী দুটি জীবিত প্রাণীর দিকে। তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলা। ধীরে ধীরে সে একজনের পা বেয়ে সরীসৃপের মতো উপরে উঠতে লাগলো। তীব্র মরণ আর্তনাদ কানে যেতেই সম্বিত ফিরল পটার। সে দেখতে পেল একটি আধ পোড়া শিশু সাধনের ঘাড়ের কাছটায় কামড় বসিয়ে তুলে নিচ্ছে খাবলা খাবলা মাংস। লাল টাটকা তরল সে গগ্রাসে পান করে চলেছে সে। পটা উপায়ন্তর না দেখে সেই স্থান থেকে পালাতে গেল, কিন্তু তার পা পাথরের মতো ভারী হয়ে উঠেছে। তার শত চেষ্টাতেও এক চুলও নড়তে পারল না। এরপর সে দেখতে পেল প্রধান ডোমের দেহটি সশব্দে কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল মাটির ওপর। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। সেই ছোট্ট শরীরটি এবার দুটি ছোট্ট ছোট্ট হাতে সাধনের বুকের চামড়া টেনে ধরে তার হাত ঢুকিয়ে দিল হৃৎপিণ্ড বরাবর। এরপর টেনে বের করে আনলো লাল হৃৎপিণ্ডটা। তার মুখে খেলে গেল এক নিষ্পাপ হাসির রেখা, যেন তার শতাব্দীর ক্ষুদ্রার আজ নিবৃত্তি ঘটল। পটা দেখতে পেল সেই নারী অবয়বটি ধীরে ধীরে হাত নেড়ে ডাকছে সেই ছোট্ট শিশু সন্তানটিকে। পৈশাচিক কণ্ঠে সে নারী ছড়া কেটে বলে উঠল, আধার রাতে রক্ত হলি, নিজের কপাল নিজেই খেলি। লোলুপ চাউনি রক্ত রাঙা, পেটের ভিতর অসীম ক্ষুধা। ছাড়বো না, কাউকে ছাড়বো না। সব কটাকে চিতার আগুনে জ্যান্ত পুড়িয়া মারবো। আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় তোরা। বিস্মিত দৃষ্টিতে পটা দেখলে শ্মশান চত্বর জুড়ে একে একে জড়ো হয়ে চলেছে কালো অবয়বের দল। তার দুই হাত বুকের কাছে জড়ো করা, এবং সেইখানে দেখা যাচ্ছে একতাল মাংসপিণ্ড। ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় সেই সকল নারী শরীর তাদের বুকে জড়িয়ে ধরে রয়েছে তাদের মৃত সন্তানদের। এরপর একে একে তারা পটার দিকে এগিয়ে আসতে লাগলো। না না না, তোমরা আমায় মেরো না, আমি যে তোমাদের কোনো ক্ষতি করিনি।
আমি যে গ্রামের মোড়লের আজ্ঞাবহ দাস। দাস? আর আর কত দাস বৃত্তি করবি রে তুই পটা? এবার যে দাসত্বের শৃঙ্খল থেকে তোর মুক্তির পালা। এরপর উপস্থিত প্রতিটি নারীর শরীর চোখের নিমেষে পরিণত হলো কালো ধোঁয়ায়। এক ঝাঁক কালো ধোঁয়া কুণ্ডলী পাকাতে পাকাতে বাতাসে মিলিত হতে লাগলো। পাক খেতে থাকা কুণ্ডলী ধীরে ধীরে একত্রিত হয়ে রূপ নিল এক বিশালাকার নারী অবয়বের। তার উচ্চতা মাটি থেকে প্রায় 7 ফুট। একগোছা কালো কেশরাশি বাতাসে ভাসছে যেন। মাটি থেকে খানিক ওপরে ভাসমান সেই নারী মূর্তির সারা মুখ জুড়ে এক রাশ কালো অন্ধকার, এবং সেখানে জ্বলছে রাশি রাশি রক্তরাঙা চোখ। তার হাতের শানিত তীক্ষ্ণ নখর লম্বা হতে হতে মাটি ছুঁয়েছে। তার পেটের কাছটা চেরা, সেখান থেকে বাইরে বেরিয়ে ঝুলছে পেটের নাড়ি ভুঁড়ি, এবং প্রতিটি নাড়ি ধরে ঝুলছে এক একটি কন্যা ভ্রূণ। রাতের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা বলয়ে ছিন্ন ভিন্ন করে এক পৈশাচিক আর্তনাদে কেঁপে উঠল গোটা অচিনপুর গ্রাম। এরপর পটার দেহটি একটি কাঠের পুতুলের মতো শূন্যে তুলে ধরে তার ধারালো নখ বসিয়ে দিল বুক লক্ষ্য করে। হাটের মুঠোয় মৃদুমন্দ কাঁপতে থাকা লাল হৃৎপিণ্ডটা নিয়ে তার পেটের কাছটায় ধরতেই সেখান থেকে বেরিয়ে এলো কয়েকটি ছোট্ট ছোট্ট হাত। পটার মৃতদেহটি জ্বলতে থাকা চিতার আগুনে ছুঁড়ে ফেলে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল তার সারা শরীর। এক পৈশাচিক অট্টহাসি ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের আকাশে। এবার একটু এই ঠাকুরমশাইয়ের কাছে এসে এমন গল্প শোনার আগের পর্যায়ে নিয়ে একটু ভনিতা সেরে নিই। নইলে হয়তো আপনাদের মনে হবে যে আগা নেই পিছে নেই, এই আবার কেমন গল্প শুরু করে দিলাম। আসলে যে ঘটনাটা রয়েছে তার সঙ্গে একটা বাংলা প্রবাদ খুব ভালো রকমভাবেই যুক্ত। যেদিকে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবিগুরুর এই কথাখানি সাহিত্যের পরিভাষায় গভীরভাবে তাৎপর্যহীন হলেও আমার মতো এক হতভাগ্যের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়। আমার গিন্নির নির্দেশে রবিবারের দিনটা মাটি করে এই ভর দুপুরে এসে পৌঁছালাম হাতিবাগানের বাজারে। ব্যাপারটা বিশেষ কিছু না, গিন্নির কদিন ধরে খুব শখ হয়েছে লাল পাড় দেওয়া সাদা শাড়ি পরবে। তবে এই শাড়ির কারুকার্য হতে হবে একটু অনন্য। ওই যে আপনাদের বায়োস্কোপের অভিনেত্রী মাধবীলতা প্রণয় পাস সিনেমাটিতে যে শাড়ি পরিধান করেছিল, ঠিক তেমনই একটি শাড়ি আমায় তাকে আমাদের বিবাহ বার্ষিকীতে উপহারস্বরূপ দিতে হবে। একজন ছাপোষা গৃহস্থ কেরানির পক্ষে স্তূপাকৃতি শাড়ির মধ্যে থেকে এমন একখানি শাড়ি খুঁজে বের করা কি চারটিখানি কথা মশাই। সে যাই হোক, হাতিবাগানের একটি শাড়ির দোকান থেকে একরকম যুদ্ধ করেই অমন একখানি শাড়ি কিনে ফিরতেই যাচ্ছি, এমন সময় সেই দোকানের আরও একটি শাড়ির দিকে আমার নজর গেল। দেখলাম একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি। হঠাৎ করেই মঠ লেনের তারানাথ তান্ত্রিকের একমাত্র মেয়ে চারির কথা মনে পড়ে গেল। শেষবার যখন তারানাথের বাড়ি গিয়েছিলাম সেই সময় চারি মায়ের বিয়ের বেনারসি আমিই উপহার দেব, এই কথা বলে এসেছিলাম। মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। বিভিন্ন ব্যস্ততায় ঠাকুরমশাইয়ের বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি। এদিকে চারি মায়ের বিয়ের সময় প্রায় উপস্থিত হয়েই পড়ল, তাই আত্মগ্লানি ছিলই। ভাবলাম গিন্নির কাজটা তো উদ্ধার করা গেল, এবার শাড়িটা বগলদাবা করে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে একবার ঢু মেরে আসি। তবে মনে মনে কিশোরীকেও আশা করেছিলাম বটে, অনেকদিন হলো তারও যে সাক্ষাৎ পাইনি। অগত্যা চারি মায়ের জন্য শাড়িটা কিনে দুটো শাড়ি বগলদাবা করে ট্রামে গিয়ে চড়ে বসলাম। এমন সময় কাঁধে একটা মৃদু স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি আমার ঠিক পিছনের সিটেই বসে রয়েছে কিশোরী। মৃদু হেসে এসে জিজ্ঞেস করলো, কি ভাইয়া বিভূতি, ওর দুপুরে ট্রামে চেপে কোথায় চললি? আমি এমন করে আমার বন্ধুটির দেখা পাবো এ কথা তো ভাবতেই পারিনি।
তবুও তাকে দেখে প্রাথমিক অবাক হওয়ার কাটার পর স্মিত হেসে জবাব দিলাম, তোমায় যে দেখতে পাবো সেটা অপ্রত্যাশিত বটে, খানিকটা মনের সংযোগ বলতে পারো। আসলে আমি গেছিলাম হাতিবাগানের বাজারে আমার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনতে। তুমি তো জানোই সামনে আমাদের বিবাহবার্ষিকী, এবং তোমার বৌঠানের অনুগ্রহ লাভ এবং দাম্পত্য কলহ থেকে নিজেকে মুক্ত রাখতে উপহার দেওয়াটা প্রতিটি স্বামীর প্রধান কর্তব্য। তাই অগত্যা যেতে হয়েছিল। ফেরার সময় তারানাথের মেয়ে চারির জন্য একটা লাল বেনারসি কিনলাম। ভাবলাম যাই চারি মায়ের হাতে সেটা দিয়ে আসি, ঠাকুর মশাইয়ের সাথেও দেখা হয়ে যাবে। তবে মনে মনে চাইছিলাম, বুঝলে ভায়া, তোমার সঙ্গ পেলে মন্দ হয় না। আর দেখো দৈবের কৃপায় তোমারও দেখা পেয়ে গেলাম। তা তুমি কোথায় গেছিলে কিশোরী? হ্যাঁ, আর বলো না ভায়া, রবিবারও শান্তি নেই। কোথায় পেট ভরে মাংস ভাত খেয়ে একটু দিবানিদ্রা নেব, তার আর জো নেই। তুমি তো জানোই আমি সাহিত্য চর্চার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসলে সম্প্রতি আমার একটি বই বেরিয়েছে, বুঝলে কিনা। তার জন্যই সম্পাদকের সাথে সেই বইয়ের বিষয়বস্তু সংক্রান্ত আলোচনা করতেই তার বাড়িতে আমার জরুরি তলব পড়েছিল। পথে যেতে যেতে তোমার সাথে দেখা হয়ে গেল। যাকে ভালোই হলো। চলো আমিও যাই তোমার সাথে তারানাথের বাড়িতে। অনেকদিন ঠাকুর মশাইয়ের মুখ থেকে গল্প শোনা হয়নি। এরপর তারানাথের মঠলেনের বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন প্রায় 4টে বাজতে যায়। ব্যস্ত কলকাতা শহরের মানুষদের ঘরে ফেরার পালা। আমাদের মতো মানুষদের রবিবার ছুটি থাকলেও ব্যবসায়ী কিংবা হকারদের যে কোনো নির্দিষ্ট ছুটির দিন হয় না। পাড়ার মোড়ের দোকান থেকে তারানাথের জন্য পাসিং শোয়ের প্যাকেট কিনতে ভুললাম না। দৌড়ে কড়া নাড়তেই দেখি চারিমা এসে দরজা খুলে দিল। আমি একগাল হেসে আমার হাতে ধরা শাড়ির প্যাকেটটা এগিয়ে দিতে দিতে বললাম, ঠাকুরমশাই ঘরে আছেন? চারিমা একগাল হেসে শাড়ির প্যাকেটটা হাত থেকে নিয়ে খানিক কপট রাগ দেখিয়ে বললে, এই মেয়েটির কথা কি একবারও মনে পড়ে না কাকাবাবু? বেশ তো দিন কয়েক এলেন না দেখি। মাঝে একদিন কিশোরী কাকু এসেছিলেন, কিন্তু তখনও আপনি আসেননি। বাবা আপনার কথা খুব বলেন। আরে রাগ করো না মা, তুমি তো জানোই সেই সময় আমি তোমার বৌদিকে নিয়ে একটু শ্বশুর বাড়ি গিয়েছিলাম। আসলে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে দেখো, বিয়েতে পরার বেনারসি কিন্তু বিয়ের উপহার স্বরূপ আনতে আমি ভুলিনি। দেখ মা, দেখ শাড়িটা পছন্দ হয় কি না দেখ। চারিমা শাড়ির বাক্সের দিকে তাকিয়ে লাজুকভাবে মৃদু হেসে বললে, আপনারা ভেতরে যান, বাবা ঘরেই আছেন। আমি আপনাদের জন্য চা জলখাবারের আয়োজন করছি। ঘরে প্রবেশ করতেই নাকে ভেসে এলো ধুনোর গন্ধ। দেখলাম এক রাশ ধোয়ার কুণ্ডলী পাক খেতে খেতে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারানাথ তান্ত্রিক তার নিজ আসনে উপবিষ্ট হয়ে 2 চোখ বুঝে এক মনে মন্ত্র জপ করে চলেছে। তার 2টি হাত কোলের কাছে প্রণামের ভঙ্গিমায় স্থিত হয়ে রয়েছে। তার মাথায় রক্তচন্দনের তিলক, আর তার বাম পাশে শোভা পাচ্ছে একটি ত্রিশূল। আমাদের দেখে স্মিত হেসে হাতের ইশারায় আমাদের আসন গ্রহণ করতে বললেন। কিশোরী তারানাথকে জিজ্ঞেস করলে, ঠাকুর মশাই, আমরা ধ্যান ভঙ্গিমায় যে যোগ মুদ্রা দর্শন করলাম সেটি যে পুরাকালের ঋষি মুনিদের কথা স্মরণ করিয়ে দিল। আপনার ললাট হতে যেন তীক্ষ্ণ আলোক রশ্মি নির্গত হচ্ছিল, আর সেটি দেখে তো আমরা সকলেই খানিক সময়ের জন্য একই স্থানে প্রস্তর মূর্তির মতো স্থিত হয়ে গিয়েছিলাম। আপনি যদি এই ব্যাপারে আলোকপাত করেন তবে আমাদের অজ্ঞানতা দূর হয় এবং কৌতূহলেরও নিবৃত্তি ঘটে। তারানাথ আমাদের দিকে চেয়ে মৃদু হেসে জবাব দিলেন, আমাদের দেহের নিম্নাঙ্গে, তলপেটে, নাভিতে, হৃদয়ে, কণ্ঠে, 2 চোখের মাঝেও মাথার উপরে আছে 7টি চক্রের অবস্থান। চক্রগুলি যথাক্রমে হল মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। মস্তিষ্কের মধ্যবর্তী স্থানে রয়েছে আজ্ঞা চক্র, যার দ্বারাই বাকি 6টি চক্রের শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক যেন তোমাদের আপিসের বড় বাবু বলতে পারো। আসলে তোমরা তো জানোই, দীর্ঘ সময় তন্ত্র সাধনার দ্বারা লব্ধ তন্ত্র বল বার্ধক্যজনিত কারণে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাছাড়াও যৌবনে সহজ উপায়ে অর্থ উপার্জনের জন্য ব্যয় করেছিলাম, ফলে আগের মতো ক্ষমতা
আর অনুভূত হচ্ছে না। 4 মাস 7 মাস অন্তঃসত্ত্বা। তোমরা হয়তো জানো না, গর্ভবতী নারীদের গর্ভে থাকা বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের ওপর অশুভ শক্তির লোলুপ দৃষ্টি থাকে। তাই আমি আগ্রা চক্রকে সাধনার দ্বারা সক্রিয় করছিলাম, যাতে যে কোনো অতি প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি। তবে একবার এরূপ এক অতি প্রাকৃতিক শক্তির সামনে সাময়িক সময়ের জন্য হলেও আমার দীর্ঘদিনের সাধনা মিথ্যা প্রমাণিত হয়েছিল। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম মানব জাতি কতটা স্বার্থান্বেষী এবং কুসংস্কারাচ্ছন্ন। অজ্ঞানতার কালো মেঘ যখন ঢেকে দেয় চতুর্দিক, তখন তেজদীপ্ত সূর্যালোকের আলোকেও মানুষের জ্ঞান চক্ষু উন্মিলিত হয় না। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপা ধন্য এই তারানাথ মহাতান্ত্রিকের যৌবনকাল কেটেছে শ্মশান চত্বরে মৃত শবদেহর পাশে। মাথু পাগলির ঘটনাটা নিশ্চয়ই তোমাদের স্মৃতির অতলে হারিয়ে যায়নি। সেখানে জীবনে প্রথমবার আমায় সব সাধনা করতে হয়েছিল। খেতে হয়েছিল মৃত শরীরের রাত পড়া মাংস এবং কারণ বাড়ি। তম গুণে তন্ত্র ক্রিয়ায় যে সকল জিনিস প্রয়োজন, তাদের মধ্যে মদ্য, মাংস, সম্ভোগ এবং সব সাধনা উল্লেখযোগ্য বিষয়বস্তু বলা চলে। তম গুণে তন্ত্র শক্তি আয়ত্ত করতে গেলে তান্ত্রিক দেবদেবীদের সাধনায় তুষ্ট করতে হয়। এই যেমন আমি দেবী মহামায়ার সাধনা করি। দেবী মহামায়ার সাত্ত্বিক রূপ দেবী জগদ্ধাত্রী। আর ঠিক তেমনি শ্মশানে দেখা মাতু পাগলির প্রকৃত রূপ ছিল মধুসুন্দরী দেবী, যিনি 10 মহাবিদ্যার এক দেবী। তার সান্নিধ্যে আমি লাভ করেছি বহু গুহ্য ক্রিয়া, যার দ্বারা বহু অশুভ শক্তির সাথে সংগ্রাম করে তাদের নরকে প্রেরণ করেছি। সেই সময়ে আমি সবেমাত্র যৌবনে পদার্পণ করেছি। তখন আমি ছিলাম অবিবাহিত এক যুবক। তার প্রতিটি শিরায় বয়ে চলেছে তন্ত্রজ্ঞান এবং মোক্ষ লাভের পিপাসা। তৃষ্ণায় কাতর মানুষ যেমন জলাধারের নিকট ভিড় জমায়, ঠিক তেমনি আমিও ছুটে চলেছি অজানা গন্তব্যের পথে। ধূলিধূসর পথের বাঁকে বাঁকে কিংবা শ্মশানে তীর্থস্থানে খুঁজে চলেছি এক সৎ গুরু, কারণ আমার তন্ত্র সাধনা সমাপ্ত হয়নি। একদিন হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামে। ছোট্ট একটা রেল স্টেশন। স্টেশনের নাম অচিনপুর। আমার তখন যুব বয়স, শরীরে জ্ঞানের ক্ষুধা, তাই পেটের খিদে তৃষ্ণা এক প্রকার আমার নিয়ন্ত্রণে ছিল বলতে পারো। গ্রামের ছোট্ট স্টেশনটিতে যখন এসে নামলাম, তখন তেজদীপ্ত সূর্য সারাদিনের তীব্র আস্ফালনের পর ধীরে ধীরে পশ্চিম দিগন্তে লাল আবির ছড়িয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছে মেঘের আড়ালে। স্টেশনে নেমে একটা চায়ের দোকানে বসে এক পেয়ালা ধুমায়িত চা নিয়ে সবেমাত্র একটা চুমুক দিয়েছি। এমন সময় দেখতে পেলাম হন্তদন্ত হয়ে একজন ওই গ্রামেরই চাষাভুষো গোছের লোক ছুটতে ছুটতে এদিকেই উপস্থিত হলো। দোকানিকে উদ্দেশ্য করে বলে উঠল, ভুবন খুড়ো, ওইদিকে গ্রামের খবর শুনেছ? তুমি তো দেখি কোনো খবরই রাখো না। কোন সাহসে এই ভর সন্ধ্যেবেলা দোকান খুলে বসে আছো? বলি, প্রাণের মায়া আছে তোমার? ঘরে পোয়াতি বউটারে ফেলে এইভাবে উদয়স্ত দোকান করে চলেছ। এদিকে পোয়াতি তোমার বউটার যে প্রসব বেদনা উঠছে গো। ঘরে বলতে তো তোমার ওই বৃদ্ধা পিসিমা, তিনি কি পারেন সব দিক সামলাতে? তাছাড়া এই গ্রামে রাত নামলে কি হয় তুমি জানো না? নিজের পরাণটাও যাবে। ওইদিকে অভিশপ্ত গর্ভহারিণীর আতঙ্কে গোটা গ্রাম আজ সারা রাত তোমার বাড়ির বাহিরে মোড়ল মশাইয়ের নির্দেশে পাহারায় বসবে বলে মনস্থ করেছে। কি যে হবে আমি জানি নে। দেখো খুড়ো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী।
তাই এতটা পথ বয়ে বলতে এলুম। অন্তত আজকের দিনটা দোকানের জাপ বন্ধ করে ফিরে গেলে হয় না? লোকটার কথা শুনে বুঝতে পারলাম দোকানির নাম ভুবন, তবে তার কথায় কোনো অশুভ ইঙ্গিত পেলাম বই কি। আমি কৌতূহল উদ্দীপক হয়ে প্রশ্ন করলাম, ক্ষমা করবেন মহাশয়, আপনাদের কথার মাঝে অযথা বাদ সাধার জন্য। আমি এই গ্রামের সম্পূর্ণ নতুন এবং বহিরাগত। আপনার নিকট হতে এইমাত্র যা যা শুনলাম তাতে বুঝতে পারলাম এই গ্রামে বিগত কিছুদিন ধরে এমন কিছু ঘটে চলেছে যা ব্যাখ্যাতীত এবং অমঙ্গলজনকও বটে। তবে সবটা যদি আমায় স্পষ্ট করে বলেন তাহলে বাধিত হতাম, নিজেকেও সুরক্ষিত রাখতে পারতাম। আমার কথা শুনে উপস্থিত দুজনই কথা থামিয়ে আমার দিকে চাইল। ভুবন নামের সেই দোকানদার বলে উঠল গ্রামের এক প্রচলিত বিশ্বাস। আপনি এই গ্রামে যে নতুন সে আগেই বুঝতে পেরেছি, তবে ব্যস্ততার কারণে আলাপচারিতা হয়ে ওঠেন। আসলে আমাদের এই গ্রামে নেমে এসেছে কালের অভিশাপ। যে সকল নারী গর্ভবতী হয়ে উঠছে, সন্তান প্রসবকালে সেই সকল সন্তানের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। বিশেষ করে যেই সকল মাতৃগর্ভে কন্যা সন্তান রয়েছে তাদের। আমাদের গ্রামে এক অতীন প্রাচীন প্রথা রয়েছে, যেই সব নারী সন্তান প্রসবকালে মৃত সন্তান প্রসব করে সেই ক্ষেত্রে মা এবং মেয়েকে একই চিতায় শুইয়ে অগ্নিদগ্ধ করা হয়। এমন ধারা অবস্থা যে আগে ছিল না, কারণ এমন ঘটনাও যে খুব একটা এর আগে ঘটতে দেখা যায়নি তাও নয়। কিছু বৎসর পূর্বে এই গ্রামে এক তান্ত্রিকের আবির্ভাব ঘটে। আমাদের গ্রামের শ্মশানে ছিল তার অধিষ্ঠান। তান্ত্রিক ঠাকুর আসার পরেই গ্রামের কিছু কৌতূহলী মানুষ তার কাছে গিয়ে তাবিজ কবজের অনুরোধ নিয়ে যেতে থাকে। কখনো কারো দাম্পত্য কলহ কিংবা গ্রহদোষ, অথবা ধরুন কোনো মেয়ের সন্তান হচ্ছে না, এই সব বিষয়ের প্রতিকারও তিনি করতে থাকেন। তবে রাত নামলেই তিনি সকলকে দূর দূর করে তাড়িয়ে দিতে। একবার এই গ্রামেরই এক পোয়াতি মেয়ে কমলা রাতের আধারে সেই তান্ত্রিক ঠাকুরের ডেরার উদ্দেশ্যে সেই শ্মশান চত্বরে গিয়েছিল তার গর্ভের সন্তানটি বিনষ্ট করার অনুরোধ নিয়ে। কারণ কমলা ছিল অবিবাহিত। আমাদের গাঁয়ের মোড়লের ছেলে পলাশের সাথে তার এক প্রণয় ঘটিত সম্পর্ক ছিল বলে আমরা জানতাম। সেই রাতের পর থেকেই কমলাকে কেউ আর কোনোদিন খুঁজে পায়নি। রাতের অন্ধকার যেন গ্রাস করেছিল সেই হতভাগীকে। তান্ত্রিককে জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়েছিল যে সে নাকি তার কাছে সেই রাতে যায়নি। গরিব ঘরের বাপ মা মোরা মেয়ে, কমলার সন্তান আর কেউ দেখেনি করে সেভাবে। কারণ কুলোটা মেয়ে মানুষের শেষ পর্যন্ত কি হলো সেটা দেখার জন্য বা জানার জন্য কারোর মধ্যে তেমন কোনো উৎসাহ ছিল না। এরপরেই ঘটতে লাগলো একের পর এক কন্যা সন্তানদের অকাল মৃত্যু। যেই সকল নারী গর্ভে ধারণ করত পুরুষ সন্তান তাদের তেমন কোনো ক্ষতি না হলেও যেই সকল নারী কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু সন্তান প্রসব করত তাদেরই কপালের জুটত অকাল মৃত্যু। জীবন্ত মা এবং মৃত কন্যা সন্তানকে একই চিতায় শুইয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হতো। সেই চিতার পাশে দাঁড়িয়ে থাকতো সেই গ্রামেরই কিছু শক্ত সামর্থ্য পুরুষ মানুষ। অজ্ঞান অবস্থায় যখন সেই সকল হতভাগী নারীদের চিতায় শুইয়ে দিয়ে আগুন ধরানো হতো, চিতার কাঠে তখন আগুনের লেলাহীন শিখা তাদের শরীর স্পর্শ করতেই সেই সকল পাহারায় থাকা যুবক দলের লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দিয়ে তাদেরকে মেরে চিতায় শুইয়ে দিত। তাদের মৃত্যু নিশ্চিন্ত করতে যতক্ষণ না দুটি দেহ সম্পূর্ণরূপে পুড়ে ছাইতে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতো তারা। দেহের সৎকার বিধি সুসম্পন্ন হলেই সেই সময় উপস্থিত থাকা ডোমকে দিয়ে তাদের অস্থি নিকটবর্তী জলাশয়ের তাচ্ছিল্যের সাথে বিপরীত দিকে মুখ করে ছুঁড়ে মারত। একরাশ ছায়ের সাথে জলের বুদবুদ মিশে যেত তাদের সকল যাতনা বুকে নিয়ে। তান্ত্রিক ঠাকুরের মতে সেই কমলা নাকি ছিল এক পিশাচিনী এবং সে নাকি গোপনে প্রেত সাধনা করত। তিনি তন্ত্রশক্তিতে জানতে পেরেছিলেন যে গাঁয়ের মোড়লের ছেলের সাথে তার প্রণয়ের সম্পর্ক থাকলেও সে এক পিশাচের সাথে সঙ্গমে লিপ্ত ছিল এবং তার গর্ভে ছিল তারই সন্তান। তবে এই ঘটনার সত্যতা কেউ যাচাই করে দেখিনি। করুণ কমলাকে সেই রাতের পর থেকে কেউ চোখেই দেখিনি।
কানা ঘোষা শোনা যায় যে মোড়লের ছেলের পরামর্শেই সে নাকি সে রাতে গর্ভপাতের জন্য তান্ত্রিক ঠাকুরের কাছে ভেষজ উৎসদের অনুরোধ নিয়ে গিয়েছিল। এরপর গ্রামের বুকে কোনো এক অজানা কারণে সেসব হতভাগ্য মেয়েরা মৃত কন্যা সন্তান প্রসব করতে লাগলো। তান্ত্রিক ঠাকুরের নাম ছিল জটাধর। তিনি বিধান দিলেন এই গ্রামে নেমে এসেছে ভ্রূণখেকো পিশাচের অভিশাপ। শোনা যায় কমলা নাকি তন্ত্রশক্তির দ্বারা এই ভয়ঙ্কর পিশাচকে আহ্বান জানিয়েছিল, কারণ পিশাচের ঔরসজাত সন্তানকে মোড়ল পুত্র তার নিজের সন্তান বলে সম্মতি দেয়নি এবং অবৈধ বলে তার নামে কুৎসা উঠিয়েছিল। এই সকল ঘটনা গ্রামের লোকের মুখে মুখে ফেরে মহাশয়, কিন্তু সত্য মিথ্যার দ্বন্দ্বে আমারও যে বিভ্রান্তির শিকার তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা গাঁয়ের লোকেরা কমলার যে স্নিগ্ধ ন্যায় পরায়ণতা এবং কর্তব্যনিষ্ঠ রূপের সাথে পরিচিত হয়েছিলাম, তার সাথে তান্ত্রিক ঠাকুরকে বলা সে সকল কথার যে কোনো মিল ছিল না তা সত্যি। এদিকে কাল রাতে শ্মশান চত্বরে কে বা কার যেন শেষকৃত্য সম্পন্নকারী ডোম সাধন এবং তার সাগরেদ পোটাকে পৈশাচিকভাবে হত্যা করেছে। তাদের বুকের ভেতর থেকে কোনো এক অশুভ শক্তি প্রবল আক্রোশে তাদের হৃৎপিণ্ড টেনে উবড়ে ফেলেছে। আমার স্ত্রী সন্তান সম্ভবা প্রায় 9 মাস হতে চলল। হয়তো আজই সে সন্তান প্রসব করবে, কিন্তু আমার এই একটি মাত্র দোকান যার দ্বারা আমার সংসার চলে, গ্রামের সেই বিভীষিকা অভিশাপ কিংবা মৃত্যু ভয় কি হতভাগ্য গরিব চা দোকানিকে ব্যবসা করা থেকে বিরত রাখতে পারে? হ্যাঁ, আপনিই বলুন। আমার স্ত্রী গর্ভে কি আসতে চলেছে আমি জানি না। যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে মা এবং ছেলে দুজনেই বেঁচে যাবে, কিন্তু যদি অন্যথা ঘটে আর ভাবতে পারছি না ঠাকুর মশাই। কে জানে সামনের সময় কি হতে চলেছে। এতটুকু বলার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খানিক দম নিয়ে কি যেন ভাবলো ভুবন খুড়ো। এরপর আকাশের দিকে তাকিয়ে কি যেন একবার দেখে নিল। বোধ করি সময় অনুমান করতে চাইল। সন্ধ্যা অতিক্রম করে তখন নিশীথের অন্ধকারে সারা গ্রাম ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। আকাশের বুকে এক ফালি চাঁদের আলোয় গ্রাম্য পথঘাট উদ্ভাসিত হয়ে উঠেছে। হাত বাড়িয়ে ভুবন একটি লণ্ঠনের ঘষা কাঁচের ভেতরে হাত ঢুকিয়ে সলতেতে দেশলাই কাঠে জ্বালিয়ে অগ্নি সংযোগ করতেই লণ্ঠনটি জ্বলে উঠল। এরপর আমার দিকে চেয়ে বলল, আচ্ছা, এতক্ষণ ধরে তো আমাদের এই অচিনপুর গ্রামের সকল বৃত্তান্ত আপনাকে শোনালাম, কিন্তু আপনার পরিচয়টা তো বললেন না। তাছাড়া এই অজপাড়া গায়ে আপনি কার বাড়ি যাবেন? সমস্ত ঘটনা শুনে আমার সারা শরীর জুড়ে এক তীব্র ঘৃণা ছড়িয়ে পড়ছে। এ কোন গ্রামে এসে উপস্থিত হলাম আমি, যেখানে মৃত কন্যা সন্তান প্রসবের অপরাধে মা এবং সন্তানকে একই চিতা শুয়ে অগ্নিদগ্ধ করা হয়। এ যে সতীদাহ প্রতারই সমতুল্য ঘটনা। ইংরেজ বাহাদুর আইন করে এই প্রথা তো কবেই বন্ধ করে দিয়েছেন। তাহলে এমন ধারা অমানবিক নৃশংসতা কিভাবে বই নিয়ে চলেছে এই গ্রামের মানুষ? আশ্চর্য হলাম ভেবে এমন ধারা বর্বরতার নিদর্শন তো মধ্যযুগীয় সভ্যতাতেও বিরল। আমি বাকরুদ্ধ কণ্ঠে তাদের উদ্দেশ্য করে বলে উঠলাম, আমার গন্তব্যস্থল কিংবা আমার পরিচয় আমি কোনো অবার্চিনকে বলতে প্রস্তুত নই। তবে জেনে রেখো, যে অবিচার তোমরা করে চলেছ এতদিন যাবৎ, তারই ফলস্বরূপ সে জেগে উঠেছে। আমি স্পষ্টই বুঝতে পারছি এই গ্রামের বুকে শত শত প্রেতিনীর দল অতৃপ্ত বাসনা বুকে নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। শতাব্দীর ঘৃণা বুকে নিয়ে তারা বিধ্বংসী ঝড়ের মতো ধেয়ে আসছে। যুগের পর যুগ ধরে সেই সকল নারী লাঞ্ছিত, অবহেলিত, প্রতারিত হয়ে এসেছে। আজ তাদের সকলের প্রতিহিংসার অগ্নি সফলিঙ্গ ছাড়খাড় করে দেবে এই গ্রামকে। আমি জানি না প্রকৃত ঘটনাটি আসলে কি, তবে এটুকু বুঝতে পেরেছি যে তোমরা সকলেই সমান দোষী, কারণ তোমরা এতকাল যাবৎ মুখ বুজে অন্যায় সহ্য করে এসেছ। ঈশ্বরের দরবারে যারা ন্যায় অন্যায়ের পরিমাপে স্বক্ষেত্র থেকে স্থানচ্যুত হয়ে
বৃথা পৌরসের আস্ফলন দেখায়, তাদেরকে পুরুষ নয় কাপুরুষ বলে। ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি এরূপ একটি অপবিত্র স্থানে এসে পৌঁছেছি। আমি এসেছিলাম সাধন স্থান নির্বাচন করে কিছুকাল তন্ত্র সাধনায় নিমগ্ন থাকার জন্য, কিন্তু নারীর প্রতি এরূপ অনাচার যে সহ্য করতে পারছি না। যেই মা মহামায়ার সাধক আমি, যেই মধুসুন্দরী দেবীর নিকট আমার তন্ত্র শিক্ষা, তারা যে সকলেই নারী। সমাজের বিরুদ্ধাচরণ করে তোমরা প্রত্যেক যে হীন কার্যে সম্মতি জানিয়েছ, আমি সেই কার্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে এই স্থান ত্যাগ করছি। ক্রোধান্বিত হয়ে ঝোলার ভেতর থেকে কিছু খুচরো পয়সা বের করে চায়ের দাম মিটিয়ে ফিরতেই যাচ্ছি, এমন সময় ভুবন খুড়ো হাত জোর করে নতমস্তকে আমার সামনে এসে দাঁড়ালো। সাথে সেই গ্রাম্য ব্যক্তিটাও ছিল। ভুবন খুড়ো আমার দিকে করজোড়ে নিবেদন করে বললে, আপনার কথাগুলো যথোপযুক্তি বটে, মানছি অন্যায়ের প্রতিবাদ না করে আমরা মস্ত বড় অন্যায় করেছি, কিন্তু প্রতিবাদ করব কার বিরুদ্ধে? সেই তান্ত্রিকের বিধানকে অবজ্ঞা করে ক্ষমতা না আমাদের আছে না মোড়লের। কমলার ব্যাপারে যে কেউ খোঁজ নেয়নি এটা ভুল। তার কাছের কিছু মানুষ তার খোঁজ নিয়েছিল, কিন্তু সে যেন হাওয়ায় উবে গিয়েছে। তার মৃতদেহেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তার অন্তর্ধানের পর থেকেই গ্রামে নেমে আসে এক বিরল কালো এক বিভীষিকা, যার ফলে প্রতিটি সন্তান সম্ভবা নারী কন্যা সন্তান প্রসব করার সময় মারা যায়। এর কারণ হিসেবে সে তান্ত্রিক যা যা বলেছিল আমরা সেটাই মানতে বাধ্য হয়েছিলাম। বিশ্বাস করুন, আপনি কে আমরা জানি না, তবে আপনি যে কোনো সাধারণ মানুষ নন সেটা আপনার বেশভূষা এবং কথা থেকেই স্পষ্ট। ওই যে কথায় বলে না, বাক্য এবং চিন্তার আধারেই তেজময় চোখের জ্যোতি মানুষের পরিচয় বলে দেয়। আপনি বহিরাগত জেনেও আপনার কাছে অকপটে সমস্ত কথা স্বীকার করেছি মহাশয়, কারণ আমি বুঝতে পেরেছিলাম হয়তো আপনার এই গ্রামে আগমন আকস্মিকভাবে ঘটেনি। নিশ্চয়ই ওই ঈশ্বরের কোনো পরিকল্পনা অবশ্যই রয়েছে। আপনাকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই। দীর্ঘদিন ধরে মা কালীর নিত্য পুজো আমিও গৃহে করে এসেছি। আপনি তো জানেন 3টে মতে পুজো সম্পূর্ণ হয়, সাত্ত্বিক বা আধ্যাত্মিক মতে, তামসিক বা তন্ত্র মতে, যেখানে দেবদেবীদের তন্ত্ররূপীকে পূজা করা হয়, এবং রাজসিক মতে, যেখানে পশু বলি দেওয়ার প্রথা রয়েছে। আমি আধ্যাত্মিক মতে ঈশ্বর আরাধনায় ব্রতী, তাই খানিক দিব্য শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়েছে। আমার শরীরের মধ্যে যে তেজ পরিলক্ষিত হচ্ছে তা কোনো সাধারণ মানুষের হওয়া সম্ভব নয়। এবার আপনার পরিচয় যদি দয়া করে আমার নিকট ব্যক্ত করেন তাহলে বাধিত হব। এইবার আমার অবাক হওয়ার পালা। তোমাদের বলে রাখি, সেই সময় আমি তান্ত্রিক সন্ন্যাসী হলেও আমার বেশভূষা আজকের মতো ছিল না। শরীরে ছিল না রক্তম্বর কিংবা কপালে রক্তচন্দনের তিলক। সেই সময় আমায় দেখলে কোনো সাধারণ গৃহস্থ বাড়ির যুবক বলেই গণ্য হতো। আমি বুঝতে পারলাম এই ব্যক্তির মধ্যে সত্য মানুষ চেনার ক্ষমতা রয়েছে বটে। এইবার আমি গলার স্বর খানিকটা নিচের ধাপে নামিয়ে এনে বললাম, আমার নাম তারনাথ চক্রবর্তী। আমি এক ভবঘুরে সন্ন্যাসী এবং বর্তমানে এমন এক নির্জন স্থান তথা সৎ গুরুর সন্ধানে ঘুরছি, যাতে আমার তন্ত্র শিক্ষার অসম্পূর্ণতা গতি পায়। নানান পীঠস্থান তথা শ্মশান ঘুরতে ঘুরতে 2 বাত এই অচিনপুর গ্রামে এসে উপস্থিত হয়েছি। ঠাকুর মশাই, আমরা গরিব গ্রামবাসী, এক গভীর চক্রান্তের শিকার। আপনিই পারেন আমাদের রক্ষা করতে। আমার স্ত্রী হয়তো আজই সন্তান প্রসব হবে। জানি না এরপর কি হতে চলেছে। আপনি আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করুন। এই বলে ভুবন খুড়ো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ততক্ষণে আমার রাগের বারুদ গলে গিয়ে পরিণত হয়েছে বিষাদের বাষ্পে। সত্যি, একদিকেই সকল গ্রামবাসীদের অজ্ঞানতাবশত এতদিন যেই সকল অন্যায় কাজ মুখ বুজে সহ্য করে এসেছে সেইগুলো যথেষ্ট নিন্দনীয় ঠিকই, কিন্তু তারাও যে অপারক। অন্যদিকে গ্রামের মোড়লের এমন কঠিন বিধানকে বাস্তবে রূপান্তরিত করা, তারই সাথে তার ছেলের কমলার সাথে এমন অন্যায় ব্যবহার,
না, আমার সবটা জানতেই হবে, নইলে তন্ত্র শিক্ষা গ্রহণকালে মানুষের মঙ্গল কামনায় ব্রতী হওয়ার যে সংকল্প আমি গ্রহণ করেছিলাম সেটা যে মিথ্যে হয়ে যাবে। ওঠো ভুবন, তুমি বয়োজ্যেষ্ঠ, আমার জ্যেষ্ঠ ভ্রাতার মতো। তুমি এইভাবে আমার পা স্পর্শ করলে সেটা ভালো দেখায় না। আমি তোমার গৃহে আজকের রাতটা আতিথ্য গ্রহণ করতে চাই এবং সমস্ত ঘটনার সত্যতা যাচাই করতে চাই। ভুবন এবার শান্ত হয়ে কৃতজ্ঞতার সুরে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি এবং আমি মিলে যদি এই ঘটনাটা বন্ধ করতে পারি তবে গোটা গ্রাম উপকৃত হবে। তবে সমস্যা একটা নয়, তিনটে রয়েছে। এক, গ্রামের মোড়লের হস্তক্ষেপ এবং লোকবল। দুই, ঘটনার সত্যতা অনুসন্ধান এবং কমলার অন্তর্ধান রহস্য। এবং 3, রাতের সেই বিভীষিকা যে কাল রাতে দুজনেই ডোমকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে যতটা না চিন্তিত তার থেকে ঢের বেশি চিন্তিত হচ্ছে এই গোটা গ্রামে চলতে থাকা এই অনাচারকে নিয়ে। আজকে আমার সন্তান প্রসব করার পর কি হবে আমি জানি না, তবে আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই চিন্তাটা সর্বাধিক। কারণ আমাদের গায়ের ভিন দেশে অতিথি হয়ে কোনো কারণে প্রাণহানি ঘটলে আমি যে নিজেকেও ক্ষমা করতে পারবো না ঠাকুর মশাই। ভুবন খুড়ো, আমার শক্তি সম্বন্ধে হয়তো তোমার ধারণা নেই, তাই বৃথাই ভয় পাচ্ছ তুমি। আমি যখন উপস্থিত হয়েছি তখন আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম। এখন কাল বিলম্ব না করে এই মুহূর্তে দোকানের ঝাঁপ নামিয়ে আমায় তোমাদের বাড়িতে নিয়ে চলো। দেখি তোমাদের বাড়ির বাহিরে অপেক্ষারত প্রহরীর দল আমায় বাধা দেওয়ার স্পর্ধা দেখায় কিভাবে, এবং কিভাবেই বা আমার চোখের সামনে থেকে তোমার স্ত্রী কিংবা সন্তানের ক্ষতি করে। তাছাড়া এইভাবে বারবার মৃতকন্যা সন্তান প্রসব করার কারণও যে আমায় অনুসন্ধান করতে হবে। প্রতিটি ঘটনা যে একে অপরের সাথে এক অদৃশ্য সুতোর দ্বারা জুড়ে রয়েছে, তাদের জ্বর ছাড়াতে হবে যে। আমি ভুবন খুড়ো এবং সেই গ্রাম্য ব্যক্তি যার নাম পরে জেনেছিলাম মকবুল মিয়া, আমরা সকলে যখন খুঁড়োর একচালা ঘরটার সামনে এসে উপস্থিত হলাম, দেখলাম খুঁড়োর বাড়ির বাইরে 4 জন বলিষ্ঠ গড়নের পুরুষ হাতে লাঠি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। ভেতর থেকে ভেসে আসছে এক নারীর চাপা আর্তনাদ। ভুবন তৎক্ষণাৎ উপস্থিত প্রহরীদের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা এখন এই স্থানে অপেক্ষা করে রয়েছো? তোমাদের বারবার অনুরোধ করেছি যে আমাদের দয়া করে একটু একা ছেড়ে দাও, তবু শুনলে না। তোমরা কি ভেবেছো মোড়ল মশাইয়ের আদেশ মতে একের পর এক অন্যায় কাজ তোমাকে সাহায্য করে যাবে? গর্ভবতী নারীরা যখন মৃত সন্তান প্রসব করছে তাদের সেই মৃতদেহের সাথে একই চিতায় অগ্নিদগ্ধ করবে, আর তোমাদের কেউ কিছু বলবে না? আজ কি হবে, কি হতে চলেছে আমিও জানি না, কিন্তু আমার তোমাদের কাছে জোড়হাত করে বিনীত অনুরোধ এই যে আমাদের একা ছেড়ে দাও। ফলাফল কি হতে চলেছে সেটা তোমরা অবশ্যই জানতে পারো। ও খুড়ো, তুমি এত চিন্তা করছো কেন? তোমার স্ত্রী যদি সুস্থ স্বাভাবিক পুত্র সন্তান প্রসব করে তাহলে এই আমরাই সারা গায়ে মিষ্টি বিতরণ করব। আর যদি তুমি সবই জানো খুড়ো। যাকগে, তোমার বউকে প্রসূতি ঘরে নিয়ে যাওয়া হয়েছে, ধাইমাকে খবর দিয়েছি আমরাই। আরে বাবা, আমরা থাকলে তোমার সুবিধেই হবে, বুঝলে কি না? এই ধরো আপদে বিপদে সাহায্য করতে পারবো। আবার খ্যাক খ্যাক করে হাসি দিয়ে সেই লাঠি হাতে বলশালী ব্যক্তিটি তাকে দৌড় ছেড়ে দিল। হঠাৎ আমার দিকে চোখ পড়তে আমার আপাতমস্তক একবার দেখে নিয়ে বলে উঠল, ও খুড়ো, এই সাথে করে আবার কাকে ধরে এনেছো? দেখে তো মনে হচ্ছে ভিন গায়ের লোক। বলি, তোমার মতলবটা কি শুনি? তুমি জানো না যে গায়ের মোড়ল বিকাশ মাহাতোর নির্দেশে যেই সকল দিনে গ্রামের কোনো মেয়ে সন্তান জন্ম দেওয়ার সময় উপস্থিত হবে সেই দিনটিতে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশাধিকার নেই।
ভুবন খুড়ো আমতা আমতা করে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ওদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, তা কি নাম বাপু তোমার? কোথা থেকে আসা হচ্ছে? আমি অত্যন্ত নম্র কণ্ঠে ভদ্রতার খাতিরে বললাম, মহাশয়, আমি তারানাথ চট্টোপাধ্যায়, জাতিতে কুলীন ব্রাহ্মণ। আমি ভবঘুরে মানুষ, ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। পথে ভুবনবাবুর সাথে তার চায়ের দোকানে সাক্ষাৎ হয়েছে। আমি এই গায়ে কাউকে চিনি না, তাই আজকে রাতের জন্য ওনার কাছে আশ্রয় প্রার্থনা করেছি। কিন্তু আপনাদের অতিথির প্রতি এমনতর ব্যবহার কি ন্যায়সম্মত হচ্ছে? তাছাড়া এইভাবে ওনার বাড়ির সামনে প্রহরায় বসেছেন, তাতে যে ভুবনবাবু এবং তার বাড়ির লোকের বড়ই সমস্যার সৃষ্টি হয়েছে। আমার কথা শুনে সেই লাঠি ধরে রাখা ব্যক্তিটি আমার দিকে চেয়ে একটা কুরুদ্ধ হুঙ্কার ছেড়ে বললে, শোনো হে ছোকরা, আমি অমর, এই গায়ের মোড়লের খাস লোক। একজন ন্যালা খ্যাপা ভিনদেশি মানুষ আমায় উপদেশ দেবে, এ আমি মানতে পারবো না। শোনো, তুমি এক্ষুনি স্থান ত্যাগ করো, নইলে। বেগতিক বুঝে এবার ভুবন খুড়োর সাথে থাকা সেই চাষা গোছের মানুষটি মকবুল মিয়া এগিয়ে এসে আমাদের মাঝে এসে দাঁড়ালো। অমরের দিকে তাকিয়ে বলল, ভাই অমর, ছেড়ে দাও, বৃথা তর্ক করো না। অতিথি মানুষ যে, আমাদের পাপ লাগবে। এই শোনো মিয়া, তুমি এসব ব্যাপারে নাক গলাতে এসো না। মোড়লের আদেশ অমান্য করলে কি হয় সে তুমি জানো না বুঝি? এরূপ বাগবিদণ্ডার মাঝে হঠাৎ অন্দরমল থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ আর্তনাদ। হঠাৎ এক বৃদ্ধা ছুটে এসে আমাদের উদ্দেশ্যে বলল, বাবা সকল, তোমরা আর কলহ বাড়িও না। এদিকে বৌমা কেমন যেন করছে, তার আচরণ বড়ই অস্বাভাবিক। ভুবন আমার দিকে তাকাতেই আমি দেখতে পেলাম তার চোখে ফুটে উঠেছে করুণ আকুতি। একদিকে তার স্ত্রীর অসুস্থতা, অন্যদিকে আমায় নিয়ে এত গোলযোগ। বেচারা না পারছে আমায় ভেতরে নিয়ে যেতে, আর না পারছে কর্তব্যের খাতিরে আমার সঙ্গ ত্যাগ করতে। আমি তাকে চোখের ইশারায় ভেতরে যেতে বললাম। আমার দিকে একবার তাকিয়ে সে সেই বৃদ্ধার সাথে ভেতরে প্রবেশ করলো। এদিকে সেই অমর বলে ব্যক্তিটি আমায় আবারও একবার ধমক সুরে বলে উঠল, আপনাকে বলেছি না এই স্থান থেকে চলে যেতে, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? এই বলে আমায় আবারও একটা ঠেলা দিয়ে যেতেই আমি দুই হাতে দূরে সরে গিয়ে বাতাসে দুই হাত প্রসারিত করে দম্ভন মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে এক ঝাঁক ঠান্ডা বাতাস ঘুরপাক খেতে খেতে আমাদের দুজনের মাঝে এসে উপস্থিত হলো। হঠাৎ করেই প্রকৃতির এমন পরিবর্তনে তারা খানিক সময়ের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এরপর সেই পাক খেতে থাকা ঘূর্ণিঝড় এক আশ্চর্য ভঙ্গিমায় রূপান্তরিত হলো সুদৃশ্য শৃঙ্খলে। এরপর উপস্থিত প্রত্যেকে অনুভব করল যে কোনো এক অমানবিক শক্তির দ্বারা তাদের হাতের লাঠিগুলো মাটিতে খসে পড়ছে এবং তাদের দুই হাত আপনা থেকে পিচ মোড়া হয়ে দুই হাত শক্ত করে একে অপরের সঙ্গে যুক্ত হলো। মনে হলো কেউ তাদের দুটি হাত বেঁধে রেখেছে। তারা চিৎকার করে কিছু যেন বলতে চাইল, কিন্তু আমি মন্ত্র শক্তির দ্বারা যে তাদের দেহ বেঁধে দিয়েছিলাম আগেই, ফলে তারা কথা বলা তো দূরস্থ, সেই স্থান থেকে তিলমাত্র নড়তেও পারল না। তন্ত্রমতে এই বন্ধনের কয়েক রকম প্রকারভেদ রয়েছে, যেমন গৃহবন্ধন, দেব কিংবা দেবী বন্ধন। অর্থাৎ কেউ যদি তার আরাধ্যা দেবতা কিংবা দেবীকে তার নিজ গৃহে ধরে রাখতে চায়, তাহলে এমন বন্ধন মন্ত্র প্রয়োগ করা যায়। দেহ বন্ধন সময় বন্ধন, অর্থাৎ সময়কে সাময়িক সময়ের জন্য স্থির করে দেওয়ার প্রক্রিয়া, এবং কায়া বন্ধন অর্থাৎ মানুষের ছায়াকে বেঁধে ফেলা। এতে তার শরীর উপস্থিত থাকলেও তার ছায়া থাকবে মন্ত্র শক্তির আয়ত্তে।
এতে সেই মানুষটি ধীরে ধীরে হয়ে পড়বে নির্জীব এবং রোগ ব্যতিগ্রস্ত। ধীরে ধীরে সে ঢলে পড়বে মৃত্যুর কোলে। এই ব্যক্তি কোন রূপ প্রতিবিম্ব কিংবা রৌদ্রে অথবা রাতের ম্লান আলোয় তার ছায়া দেখতে পারবে না। এইবার বলি দেহ বন্ধনের কথা। তন্ত্র সংহিতায় দেহ বন্ধনের নানাবিধ ভাগ রয়েছে। যেমন ধরো, তোমরা অশুভ শক্তির হাত থেকে বাঁচতে দেহ বন্ধন যেমন করা হয় তেমনি দেহান্তরণ প্রক্রিয়া, অর্থাৎ জৈব রূপ হতে সূক্ষ্ম রূপে বাহিরে আত্মা বেরোনোর আগে সেই দেহকে বন্ধনে আবদ্ধ করা হয়, যাতে অন্য কোনো দুষ্ট আত্মা সেই শরীরে প্রবেশ করতে না পারে। আবার শত্রুপক্ষকে একই স্থানে বেঁধে রাখতেও এই বন্ধন ক্রিয়া করা হয়, যেমনটা আমি সেদিন করতে বাধ্য হয়েছিলাম। এরপর আমি মকবুলকে বললাম, আপনি এখন গ্রামে গিয়ে আপনাদের মোড়লকে ডেকে আনুন। তিনি যদি ক্ষমা প্রার্থনা করেন তবেই এদের বাঁধন খুলে দেব আমি, তার আগে নয়। এরা বহু অন্যায়ের সাথে যুক্ত, তবুও এদের মধ্যে বিন্দুমাত্র গ্লানি কিংবা অনুতাপ নেই। উপরন্তু এদের ঔদ্ধত্য এবং মিথ্যা পৌরসত্বের অহংকার শতগুণে বর্তমান। মকবুল চলে যেতেই মোমের পুতুলের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা সেই সকল মানুষগুলোর দিকে একবার চেয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই শুনতে পেলাম ফ্যাস ফ্যাস গলায় কে যেন ছড়া কেটে চলেছে একটানা। আধার রাতে রক্ত হলি, নিজের কপাল নিজেই খেলি। লোলুপ চাউনি রক্ত রাঙা, পেটের ভিতর অসীম ক্ষুধা। বেগতিক বুঝে আমি ছুটে গেলাম সেই শব্দের উৎস সন্ধানে। দেখলাম ভুবন খুড়ো প্রসূতি ঘরের বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার সাথে সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে সে তখন বলছে, পিসিমা, এইবার কি হবে? মনে হচ্ছে আমার স্ত্রীর শরীরের জন্য কোনো প্রেত ভর করেছে, নইলে এমন অস্বাভাবিক আচরণ করবেই বা কেন? এদিকে ঠাকুর মশাইকে। চিন্তা করো না ভুবন, আমি এসে পড়েছি। আমায় দেখে যেন তার ধরে প্রাণ ফিরে এলো। সে আমার কাছে ছুটে এসে আমার হাত দুটো ধরে সবিস্ময়ে বলে উঠল, ওরা তোমায় আসতে দিল তারানাথ? আমি বন্ধ দৌড়ের ওই পাশের দৃশ্য একবার মনে মনে কল্পনা করে নিলাম। মনের আবেগ চেপে রেখে বললাম, শুভ সত্তাকে কি কোনো দেহধারী অশুভ শক্তি কখনো বাধা দিতে পারে? সে যাই হোক, তোমায় যে এবার সকল নিয়ম লঙ্ঘন করে প্রসূতি ঘরের দরজা খুলতেই হবে। আমি জানি গ্রামের অলিখিত নিয়ম অনুযায়ী প্রসূতি ঘরে থাকা গর্ভবতী স্ত্রীকে সন্তান প্রসব করার আগে দেখতে নেই, কিন্তু তার যে জীবন বিপন্ন, তাই এই নিয়মের বিধি যে লঙ্ঘন করতেই হবে। আমার কথা শুনে ভুবন খুড়ো খানিক কি যেন ভেবে নিয়ে বললে, ওরা বলেছিল বটে যে ধাইকে খবর দিয়েছে, কিন্তু জানি না এখনো কেন সে এসে পৌঁছয়নি। এতক্ষণ তো পিসিমাই দেখাশোনা এবং পরিচর্যা করছিল, কিন্তু একটু আগে কিছু একটা দেখে সে আর্তনাদ করতে করতে বাইরে বেরিয়ে আসে। আমি বুঝতে পারলাম সেই সময় যখন আমার সকলে বাড়ির বাইরে ছিলাম এবং মোড়লের দলের লোকদের সাথে কলহে ব্যস্ত ছিলাম, সেই সময় এই বৃদ্ধা পিসিমা ভুবনকে এই ব্যাপারে বলার জন্য বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু এমন এক পরিস্থিতির সামনে পড়ে সে কিছু বলতে পারেনি, কারণ এতে যে তার বৌমার বিপদ হবে। কারণ হয়তো দেখা গেল সন্তান প্রসবের পূর্বেই তারা তাকে জীবন্ত অবস্থায় জ্বলন্ত চিতায় শুইয়ে দিল। আসলে এদের বাইরের খোলসটা মানুষের মতো হলেও অন্তরে জমে থাকা অশিক্ষার আলো এবং ক্ষমতার লোভ, সর্বোপরি মিথ্যে পৌরসত্বের দম্ভ এদের চোখে কালো কাপড় পরিয়ে দিয়েছে। দ্বিতীয় আর্তনাদ যে তার বৌমার ছিল তাতে আর কোনো সন্দেহ রইল না। আমি কাল বিলম্ব না করে ভুবনকে জানালাম, ভুবন,
আমায় ভেতরে যেতে দাও, নইলে তোমার স্ত্রীর সমূহ বিপদ আসন্ন। একটু আগে যেই অপার্থিব গলার স্বর আমি শুনেছি, তাতে এইটা স্পষ্ট যে এই গলা কোনো প্রসব বেদনায় কাতর নারীর হতে পারে না। ভুবন দৌড় ছেড়ে দিতেই আমি দেখতে পেলাম ভুবনের স্ত্রী খাট থেকে 2 হাত শূন্যে ভেসে রয়েছে। তার গলা দিয়ে বেরিয়ে আসছে এক হিংস্র জন্তুর পাশবিক গর্জন। তার মুখাবয়ব হয়ে উঠেছে অতি ভয়ঙ্কর। শূন্যে ভাসমান অবস্থায় তার অবিনস্ত চুল বিছানায় লুটিয়ে পড়েছে। ঈষৎ ফুলে ওঠা পেটে হাত বোলাতে বোলাতে সে বলে উঠল, কেড়ে নিবি তোরা? একেও বাঁচতে দিবি না? আমি এই অন্যায় আর করতে দেব না। আমার সাথে ওই মোড়ল এবং তান্ত্রিক যা অন্যায় করেছে, সেটা এর সাথে কখনোই হতে দেব না আমি। যা, চলে যা, চলে যা তোরা এখান থেকে। সব কটা পুরুষের দল তোরা। সেদিন আমায় এবং আমার পেটের কন্যা সন্তানকে পেট চিড়ে বের করে তার আত্মার রক্ত মাংসকে ভ্রূণ থেকে পিশাচের কাছে বলি দিয়ে ওই জটাধার চেয়েছিল মহাজাগতিক শক্তি পেতে, যার দ্বারা সে গোটা পৃথিবীর বুকে রাজত্ব করবে। আর ওই মোড়ল আর তার ছেলে চেয়েছিল তারই ছত্র ছায়ায় গ্রামে যুগের পর যুগ ধরে ক্ষমতায় থাকবে এবং আমাদের মতো অসহায় নারীদের লালসার শিকার বানাবে। কিন্তু না, আর নয়, আর আমি তা হতে দেব না। সব কটাকে শেষ করে দেব আমি, আর এই মেয়েকে রক্ষা করব। আমার আর পিছুটান নেই। এইবার আমি বুঝতে পারলাম ভুবনের স্ত্রী শরীরে যেই আত্মা ভর করে রয়েছে সে কমলা ভিন্ন আর কেউ নয়। সেই রাতে তান্ত্রিক এবং মোড়ল উপস্থিত থেকে তাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। কমলার অন্তর্ধান রহস্য এবার আমার কাছে জলের মতো স্পষ্ট হলো। আরও একটা বিষয় স্পষ্ট বোঝা গেল, তান্ত্রিক জটাধর ভ্রূণ খেকো পিশাচের সাধক। এটি একটি নিম্নমানের তন্ত্র সাধনা, যেখানে সাধক প্রেত জগতের ভয়ানক পিশাচ যে ভ্রূণরূপী কন্যা সন্তানের রক্ত পান করে তার মাংস ভক্ষণ করে, যার ফলে তার ক্ষমতা বৃদ্ধি পায়। তার সাথে শেষেই সকল সদ্যজাত কন্যাদের আত্মা সে নিজের বল বৃদ্ধির কাজে লাগায়। সাধকের সাধনায় তুষ্ট হয়ে সে তার অভীষ্ট পূরণ করে। তবে কি এতকাল যাবৎ যে সকল নির্বিচারে মৃত্যু কন্যা সন্তান প্রসব হয়ে চলেছে তার পেছনে ভ্রূণ খেকো পিশাচের হাত রয়েছে? ঘটনার পর থেকে জটাধর তান্ত্রিকেও আর এই গ্রামে দেখা যায়নি বটে। তার অন্তর্ধানের রহস্য কি? সে এই মুহূর্তে কোথায়? এই সকল প্রশ্নগুলো মাথার ভেতরে জট পাকিয়ে এসেছিল। কমলার অতৃপ্ত আত্মা প্রকৃতই ভুবনের স্ত্রী এবং তার গর্ভে থাকা সন্তানকে রক্ষা করতে এসেছে বটে, কিন্তু একই শরীরে তিনটা আত্মা বেশিক্ষণ স্থায়ী হলে যে মা এবং সন্তান উভয়েরই বিপদ। আমি ভুবনের স্ত্রী শরীরে থাকা কমলার অতৃপ্ত আত্মাকে উদ্দেশ্য করে বললাম, তোমার সাথে যে অন্যায় হয়েছে তাতে তোমার নিকট সকলের হয়ে আমি ক্ষমা চাইছি কমলা, কিন্তু তুমি যেইভাবে ভুবন কোনো স্ত্রীর শরীরে প্রবেশ করেছ তাতে যে তার এবং তার সন্তানের এমনিতেই ক্ষতি হবে। তুমিও যে নিজের সন্তানকে হারিয়েছ, তুমি জানো সন্তান হারা মায়ের যন্ত্রণা। তাই আমার একান্ত অনুরোধ, তুমি এই মুহূর্তে শরীর ত্যাগ করো, নইলে আমি আমার তন্ত্রবল প্রয়োগ করতে বাধ্য হব। তন্ত্র শক্তির বল? তোর তুচ্ছ তন্ত্র শক্তি আমার মাতৃত্বের হাহাকারের কাছে নিতান্তই বালু ঠেলল তান্ত্রিক।
জটাধরকে তার সাধনা স্থলে গিয়ে তার প্রভুর সামনে গিয়ে শেষ করে এসেছি। তুই সেখানে আমার কাছে নিতান্তই বালক রে। তবে ভ্রমণ পিশাচকে আমি পরাজিত করতে পারিনি, আর তাই জটাধরের কাছে মৃত্যুর পরেও সেই পিশাচ এখনো মাত্র জঠরের সূক্ষ্ম শরীরে প্রবেশ করে কন্যা সন্তানের প্রাণ শক্তি শুষে নিচ্ছে, কিন্তু রক্তপান কিংবা মাংস ভক্ষণ করতে পারছে না। কারণ সে শরীর ধারণ করতে পারে যখন স্বয়ং সাধক তাকে সদ্যজাত কন্যা সন্তান নিজের হাতে অর্পণ করে। জটাধর তান্ত্রিক এবং গায়ের মরণের পরিকল্পনা অনুযায়ী সে সর্বপ্রথম প্রেতাত্মা রূপে সূক্ষ্ম অসহায় গর্ভে প্রবেশ করে কন্যা সন্তানের প্রাণ নিয়ে নেবে, এবং তারপর যখন তাদের মাকে অপয়া কুলোটা অপবাদ দিয়ে কিংবা মিথ্যা শাস্ত্রের দোহাই দিয়ে তাদের একই সাথে অগ্নিদগ্ধ করা হবে, তখন স্বয়ং পিশাচ অবতীর্ণ হয়ে তাদের শরীরের মাংস রক্ত শুষে খাবে এবং আধ খাওয়া শরীরটা জ্বালিয়ে তার অস্থি এবং ছাই কোন তৃতীয় ব্যক্তির দ্বারা অবহেলা ভরে নিক্ষেপ করা হবে, যাতে তাদের আত্মার মুক্তি না ঘটে। কারণ সেই সকল আত্মার উপর যতদিন ভ্রূণ পিশাচের নিয়ন্ত্রণ থাকবে, ততদিন তার শক্তি অক্ষুণ্ণ থাকবে। তান্ত্রিক, তোর ঈর্ষা এবং দিবাজ্যোতি আমায় জানান দিচ্ছে তুই পবিত্র আত্মার অধিকারী। আমি তোর কোনো ক্ষতি করতে চাই না রে। তুই ফিরে যা, তুই ফিরে যা তান্ত্রিক। পাপের মায়া থাকলে তুই এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ কর। ভ্রূণ পিশাচ সূক্ষ্ম শরীরে অবতীর্ণ হলে কেউ বাঁচতে পারবি না, তোরা কেউ বাঁচবি না। আমি অবাক হলাম দেখে যে এক অতৃপ্ত পেতনি হওয়া সত্ত্বেও সে সকলের মঙ্গল কামনায় আজও ব্রতী হয়েছে। ভুবন খুড়ো আগেই বলেছিলেন যে কমলা প্রকৃতই জীবত দশায় একজন সৎ প্রকৃতির নারী ছিল। তার সাথে যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল সেটা সত্যই যাতনাময় এবং অমানবিকতার পরিচয় দেয়। আমি কমলাকে উদ্দেশ্য করে আবার বলে উঠলাম, কি চাও তুমি? আমি প্রথমে এই মা এবং তার সন্তানকে রক্ষা করব, এবং তারপর ভ্রূণ পিশাচকে পরাজিত করে গ্রামের মোড়ল আর তার ছেলেকে হত্যা করব। তবেই হবে আমার মুক্তি। তবে আমি একা ভ্রূণ পিশাচের সাথে লড়াই করতে পারবো না। আমার মতো আরো হতভাগা নারীর প্রেতাত্মা এবং তাদের কন্যা শিশুর আত্মা একত্রিত হয়ে শেষ অবধি লড়াই করে যাব। কেন জানি না এইবারে আমি তার কথায় সম্মত না হয়ে পারলাম না। অবহেলিত নির্যাতিত নারীদের মাতৃত্ব অন্য এক নারীর মাতৃত্বকে রক্ষা করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে, কিন্তু এই ভ্রূণ হত্যাকারী পিশাচের শক্তির সামনে যে তারা নিতান্তই খড়কুটোর মতো ভেসে যাবে। আমি কমলার অতৃপ্ত আত্মাকে উদ্দেশ্য করে বললাম, বেশ, তবে তাই হোক। আমি তোমার কাজে বাধা দেব না। মোড়লের লোকেদের শরীর আমি বেঁধে রেখেছি, আর তারা চরল শক্তি হারিয়ে স্থানভূত একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি ইতিমধ্যে মকবুলকে দিয়ে গ্রামের মোড়ল এবং তার ছেলেকে আসতে বলে দিয়েছি। আজ ভ্রূণ পিশাচ, মোড়ল এবং তার ছেলে এক স্থানে আসতে চলেছে। তুমি এবং তোমার মতো সকল অতৃপ্ত প্রেতাত্মা তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে।
তবে কথা দিতে হবে এরপর তুমি ভুবনের স্ত্রীর শরীর ত্যাগ করবে। আমি তোমাদের সকলের মুক্তির ব্যবস্থা করব এবং তোমাদের শক্তি যাতে হ্রাস না হয় তারও চেষ্টা করব। আমি চাইলে একাই ভুবনের স্ত্রীর শরীরটাকে বলপূর্বক তোমায় মুক্ত করে ওই ভ্রূণ পিশাচকে একাই বিনষ্ট করতে পারতাম, কিন্তু তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমি চাই তোমরা নিজের হাতে শাস্তি দেবে। এরপর হঠাৎ আমরা উপস্থিত সকলে অনুভব করলাম আমাদের পায়ের তলার মাটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। স্পষ্টই ভূকম্পনের লক্ষণ, কিন্তু আমার গণনা বলছে ভূমিকম্পের মতো কোনো ভয়ানক দুর্যোগ, আছড়ে পড়ার কোনো স্থিতি কিংবা গ্রহ নক্ষত্রের দিক পরিবর্তন এর সময় নয়। ভুবন খুড়ো এবং বৃদ্ধা পিসিমা একটা তীব্র আর্তনাদ করে সব হয়ে তাকিয়ে রইল জানলার বাইরে। আমি তাদের দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম এক তীব্র ঘূর্ণায়মান বাতাস একত্রিত হয়ে এক রাশ বিবর্ণ ছাই একত্রিত করে এক সুবিশাল পুরুষ অবয়ব গঠিত করেছে। শ্মশান হতে চিতার ছাই বাতাসে ভাসতে ভাসতে এসে মিশে যাচ্ছে সেই ঘূর্ণিঝড়ের মধ্যে। ধীরে ধীরে সে অবয়ব আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে লাগলো। আমি দেখতে পেলাম এক সুবিশাল দানবাকৃতি পুরুষ ধীরে ধীরে পাক খেতে খেতে ধেয়ে আসতে লাগলো ভুবন খুড়োর বাড়ির দিকে। আমি মনে মনে প্রমাদ করলাম। তৎক্ষণাৎ সেই স্থানে আমার আসন বিছিয়ে মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। এইদিকে চিতার ছাইতে আবৃত সেই প্রলয়ঙ্করিত ঝড় ধীরে ধীরে ঘুরপা খেতে খেতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রূপ ধারণ করতে লাগলো। সেই দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে কমলা ক্রোধান্বিত হয়ে বলে উঠল, এসে গেছে এসে গেছে এসে গেছে, ভ্রূণ পিশাচ এসে উপস্থিত হয়েছে। ওই যে ওই যে ওই যে ওদিকে তাকিয়ে দেখ, ওই যে শয়তান এসে পড়েছে। কমলা ধীরে ধীরে শূন্যে ভাসতে ভাসতে নিচে এসে দাঁড়ালো। বাতাসে হাত প্রসারিত করে দুই হাত জোর করে এক অগ্নিগোলক ছুঁড়ে মারলো সেই ঘুরতে থাকা ছায়ের গাদায়। ততক্ষণে সনসনে বাতাসের বেগে ভুবন খুড়োর ঘরের চাল উড়ে গিয়েছে। মাথার উপর দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আলো। সেই অগ্নিগোলক বাতাসে ধাক্কা খেয়ে আছড়ে পড়লো বাইরের এক পালি জমিতে। নিমেষে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ব্যর্থ হয়ে কমলা আক্রোশে যেন ফুঁসতে লাগলো। এরপর সে আবারও হাত দুটো বুকের কাছে জড়ো করতে লাগলো। দেখতে পেলাম সেখানে ধীরে ধীরে প্রজ্বলিত হয়ে উঠছে এক সবুজ আলোক শিখা। সেটা একটা বলয়ে রূপান্তরিত হলো। এরপর সে আবারও সেটা ছুঁড়ে মারল সেই অবয়বের দিকে। এইবার সেটা যেন বাতাসে আঘাতপ্রাপ্ত হয়ে এক ধাক্কায় ভুবন খুড়ো স্ত্রীকে মাটিতে ফেলে দিল। এরপর সেই অবয়ব যোগ মুদ্রায় স্থিত হয়ে বিড়বিড় করে কোন এক দুর্ভেদ্য ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আমি দেখতে পেলাম তৎক্ষণাৎ সেই শরীরের মুখটা হা হয়ে গেল এবং নিমেষের মধ্যে তার পেটের কাজটা আরো ফুলে উঠল। হা হয়ে যাওয়া মুখ থেকে বেরিয়ে এলো এক রাশ কালো ধোঁয়ার আস্তরণ। এরপর ধীরে ধীরে সেই ঝড় তার আকার আরো ছোট করে সেই হা হয়ে যাওয়া মুখের মধ্য দিয়ে তার গর্ভে প্রবেশ করতেই যাবে। এমন সময় কমলার অতৃপ্ত আত্মারূপী এক ঝাঁক কালো ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করতে লাগলো। শ্মশানের দিক থেকে ঝাঁকে ঝাঁকে কালো ধোঁয়া পাক খেতে খেতে এসে মিশছে কমলার অবয়বের মধ্যে। ধীরে ধীরে সেটা বিশাল নারী অবয়বের রূপ ধারণ করতে লাগলো। তার বিশালাকায় নারী শরীর কালো আবুলুস কাঠের মতো। কালো অন্ধকারাচ্ছন্ন মুখের মাঝে দেখা যাচ্ছে শত শত রক্তবর্ণ চক্ষু। সুবিশাল হাতের শাণিত নখর ম্লান চাঁদের আলোয় চকচক করে উঠল। সে তার হাতটি বাড়িয়ে দিয়ে সেই ঘুরতে থাকা এক রাজ ছাইকে টেনে হিচড়ে ছুঁড়ে মারল আকাশের দিকে। এরপর সেই সূক্ষ্ম অবয়বটি ধীরে ধীরে যেন নিজের আকার ফিরে পাচ্ছে। আমি দেখতে পেলাম এক রাজ চিতার ছাইতে ঢাকা সেই অবয়বের কঙ্কালসার শীর্ণ দেহ, মাংসের লেশ মাত্র নেই।
অস্থির হাতে তার চামড়া লেগে রয়েছে, মাথার চুল তার কাঁধ অব্দি বিসর্জিত, ভাঙা চোয়াল যেন ঝুলে পড়েছে তার। হাঁ করে মুখের মধ্যে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। সে এগিয়ে সেই বিশালাকার নারী হওয়ার দিকে এক হাতে শূন্য তুলে মাটিতে আছড়ে ফেলল। শুনতে পেলাম শত শত অতৃপ্ত মায়ের কর্ণবিদীর্ণ করা হাহাকার। ইতিমধ্যে আমার আজ্ঞা চক্র সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। আমি মধুসুন্দরী দেবীর আবাহন মন্ত্র জপ করে তাকে আমন্ত্রণ জানতেই নিমেষের মধ্যে সেই স্থানটি এক চোখ ধাঁধানো আলোয় ভরে উঠল। আমি দেখতে পেলাম 10 মহাবিদ্যার এক দেবী, মধুসুন্দরী দেবী আবির্ভূত হয়েছে। তিনি আমায় বললেন, তারানাথ, তোমার আহ্বানে আমি উপস্থিত হয়েছি। আমি সম্পূর্ণ ঘটনার সাথে পূর্বেই অবগত। এই সকল মৃত আত্মাদের মুক্তির কাল উপস্থিত হয়েছে। তবে তাদের মুক্তির পূর্বে আমি তাদের আমার শরীরে ধারণ করে আমি স্বয়ং তাদের সাথে একত্রিত হয়ে লড়াই করব। আমি বিস্মিত হয়ে দেখলাম রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলী মায়ের শরীরে একে একে প্রবেশ করতে লাগলো। মধুসুন্দরী দেবীর স্নিগ্ধ রূপ ধীরে ধীরে পরিণত হলো রুদ্ররূপে। তার ত্রিনয়ন ধীরে ধীরে উন্মুক্ত হলো এবং সেখান থেকে নির্গত হলো এক হলুদ বর্ণের চোখ ধাঁধানো আলোক শিখা। সেই আলোক শিখা সেই ধরুণ পিশাচের শরীরে লাগতে দেখতে পেলাম শত শত ক্ষুদ্র শিশু কন্যার হাতে সেখান থেকে বেরিয়ে তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এরপর শুনতে পেলাম এক কান ফাটানো আর্তনাদ। ধীরে ধীরে সেই পিশাচের অবয়ব বাতাসে মিলিয়ে গেল। মাটিতে ছড়িয়ে রইল মৃতদেহের ছায়ের স্তূপ। চারিমা গল্পের মাঝে কখন যে আমাদের সামনে পরিবেশন করে গেছিল এক পেয়ালা করে চা এবং মুড়ি মাখা, সেই দিকে আমাদের ভ্রুক্ষেপও ছিল না এতক্ষণ। তারানাথের অভিজ্ঞতার ঝুলি থেকে বেরোনো এমন এক রোমহর্ষক কাহিনী যেন এতক্ষণ হাঁ করে শুনছিলাম। তারানাথ গল্প শেষ করে আবারও একটা পাসিং শো ধরিয়ে আমাদের মুখের দিকে চেয়ে বলতে লাগলেন এই কাহিনীর শেষ অংশটুকু। সেদিন ভ্রূণ পিশাচ পরাজিত হয়েছিল ঠিকই, তবে সকলের কাছে একটা ঘটনার দৃষ্টান্ত স্থাপন করে গেল। অতৃপ্ত আত্মা মানে যে অমঙ্গলজনক সেটা কিন্তু ভ্রান্ত ধারণা। আত্মা যদি মানুষের মঙ্গলার্থে উৎসর্গীকৃত প্রাণ শুদ্ধ বিচারে কারো অমঙ্গলকে বাধা প্রদান করতে তৎপর হয়ে ওঠে, তবে স্বয়ং ঈশ্বর তাকে সাহায্যার্থে অবতীর্ণ হন। সেই রাতে শুভ এবং অতৃপ্ত আত্মাদের মিলিত প্রয়াসে যে অশুভ আত্মার বিনাশ ঘটেছিল তা আমার অভিজ্ঞতা তথা জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিল। সেই দিন আমি সেই সকল দুরাচারীকে বন্ধনমুক্ত করেছিলাম, কিন্তু মোড়ল আর তার ছেলে সেই রাতে আর তাদের উদ্ধার করতে আসেনি, কারণ দেবীর অভিশাপে তারা প্রত্যেকেই একই রাতের মধ্যে পঙ্গুত্বের শিকার হয়েছিল। তারা বেঁচে ছিল এরপরেও বহু বছর, কিন্তু তারা হয়ে উঠেছিল মূর্তিমান পাথর। এরপর ভুবনকে সকলে মোড়লের পদে নিযুক্ত করে, কারণ অরাজকতার মুহূর্তে একজন প্রকৃত নিষ্ঠাবান ব্যক্তি ওই আসনে উপবিষ্ট হওয়ার প্রয়োজন ছিল বটে। তাই আমার নির্দেশে গ্রামবাসী তাকে সেই পদ গ্রহণ করায় আবেদন জানায়। এরপর থেকে আর কোনো মা তার কন্যা সন্তানকে হারায়নি। গ্রামে ফিরে আসে শান্তির বাতাবরণ। আসলে কি জানো তো, তোমরা মানুষ বড়ই স্বার্থপর। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা আপনজনের প্রাণ নিতেও পিছপা হয় না। এমন এক গল্প শোনবার পর আর কিছু বলতে মন চায় না। এমন এক গল্প শোনবার পর তখন শুধু নিস্তব্ধ হয়ে থেকে গল্পে শোনা কাহিনীর ছবি যেন চোখের সামনে ভেসে উঠতে থাকে। আজকের গল্প শোনার পরেও স্তব্ধ হয়ে রইলাম, কিন্তু দেখলাম যে কিশোরী উসখুস করতে শুরু করেছে। হয়তো এমন এক কাহিনীর বিষয়ে নিজের সন্দেহ প্রকাশ করতে চায়। ওরই এক স্বভাব। তারানাথের গল্প না শুনলেও চলে না,
এদিকে প্রতি কাহিনীতে সে সন্দেহ প্রকাশ করবেই করবে। তাই তাকে আর সেই সুযোগ না দিয়ে আজ গাত্র উত্থান করলাম। ঘরের ভিতর তখন পাসিং শোয়ের গন্ধ ভরপুর, আর আমরা দুজনে বেরিয়ে এলাম আমাদের পরিচিত শহরের রাস্তায়। অনেকটা দেরি হয়েছে, এবার বাড়ি যেতে হবেই, নইলে আমার গিন্নি হয়তো গোসা করে বসে থাকবেন। তন্ত্রের কাহিনীর কতকটা সত্য আর কতকটা মিথ্যার এক মোহজাল আমাদের উপর এতক্ষণ ছড়িয়েছিল। তারানাথ তান্ত্রিক মানেই রোমাঞ্চ। আজকের কাহিনী যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা গল্প শুনতে পছন্দ করেন বলেই আমরা গল্পের ডালি সাজিয়ে নিয়ে আসি। তাই আপনাদের তরফ থেকে একটু উৎসাহ আমাদের গল্প শোনাবার ইচ্ছার যথাযথ সাম্মানিক।